লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। এদিকে বিডিআর হত্যা মামলার অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলামকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। সরকারকে আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক, এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমার একটা প্রশ্ন আপনার প্রতি সরকারের প্রতি, বাংলাদেশের অস্তিত্বের সাথে বিডিআর হত্যাকাণ্ড জড়িত, এটার বিচার নিয়ে এতটা বাহানা দাবি কেন? মানে কেন ভিডিও বানিয়ে প্রতিবাদ করতে হয়, এই সমালোচনা করতে হয়, সরকারকে পচিয়ে ফেলতে হয়, কেন এটা দরকার ছিল? এটা আমি জানতে চাই এবং আমি সরকারকে এবং আপনাদেরকে বলছি, কারা এই দ্বিতীয় স্বাধীনতাটাই ব্যর্থ হবে যদি বিডিআর হত্যাকাণ্ডের পূর্ণ বিচার, যদি পুনঃ তদন্ত করে বিচার দিতে না হয়। আমরা যখন প্রতিবেশীর ঘরে আগুন লাগে তখন খুশি হওয়ার কিছু নেই, কারণ এই আগুন আপনার ঘরেও লাগবে এবং আপনাকেও পুড়িয়ে দেবে। এটা শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের সঙ্গে যখন মায়ানমারের সংঘর্ষ চলছিল এবং রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হয়েছিল, ভারতের মানুষ এবং ভারতের সরকার অনেকটাই খুশি হয়েছিল যে বাংলাদেশ চাপে পড়েছে। তবে এই চাপ যে তাদের উপরে আরো বড়ভাবে পড়বে সেটা কিন্তু তারা ভাবেনি। তবে বিষয়টিকে কেন্দ্র করে সব সময় কিন্তু আমরা বলেছি যে প্রভাব অবশ্যই ভারত। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই আলোকে কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই যারা ভিডিওটি অন করেছেন তারা না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন ফিরে যাই আজকের নতুন খবরে, দেখি কি আছে আমাদের তাজা খবরে। চলুন। স্ত্রী ও কন্যাসহ বিদেশ যাওয়ার সময় বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। সূত্র জানায়, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 6:25 দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল তার, কিন্তু 5:30 ইমিগ্রেশন পুলিশের একটি গোয়েন্দা সংস্থার কাছে ক্লিয়ারেন্স চাইতে গেলে দেওয়া হয়নি, পরে তাকে আটকে দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মইনুল ইসলাম বিমানবন্দরে গিয়ে ইমিগ্রেশন পার হওয়ার পর গোয়েন্দারা জানতে পারেন একটি কমিশনে তার সাক্ষ্য দেওয়ার বিষয় রয়েছে, এ কারণে তাকে এই মুহূর্তে বিদেশে যেতে না দিতে বলা হয়েছে। এদিকে এক পুলিশ কর্মকর্তার সূত্রে জানা গেছে, মইনুল ইসলামকে আটক করা হয়েছে 2009 সালের 25 ফেব্রুয়ারি বিডিআর হত্যাকাণ্ডে 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনার 48 ঘন্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির ইউনিফর্ম পরিবর্তন হয় এবং সীমান্ত বাহিনীতে যোগ করা হয় একটি গোয়েন্দা ইউনিট। পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনীর সদর দফতরে জেনারেল স্টাফ করা হয়। 2015 সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম। পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন তিনি। বিজিবি মহাপরিচালকের পদে যোগদানের আগে জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্ম ফোর্সেস ওয়্যার কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মইনুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের ভাই। সরকারকে আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে যথেষ্ট আন্তরিক, এই প্রশ্ন বারবার আমাদের সামনে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগেই একটা ঘটনা, সেটা হচ্ছে এই তদন্তে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করতে পারেন এরকম একজন সাবেক এখন তো বিজিবি হয়ে গেছে, বিজিবি মহাপরিচালক দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন এবং তাকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে শোরগোল করে থামানো হয়েছে এবং আটক করা হয়েছে। আমি আসবো এই জায়গায়, তার আগে আমরা যদি একটু ঘটনাক্রম দেখি। এই সরকার দায়িত্ব আসার পর থেকে এই আলাপটা খুব হয়েছে, সেটা হলো বাংলাদেশে বিডিআর যে ম্যাসাকার তার তদন্তে একটা কমিশন গঠন করা জরুরি। সেই কমিশন গঠন করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল একাধিকবার, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কথা বলেছি আমরা। তারপর হঠাৎ করে বলা নেই কওয়া নেই জানা গেল কোর্টে গিয়ে তারা জানিয়েছেন যেহেতু এটা নিয়ে মামলা বিচারাধীন আছে, নতুন কোনো তদন্ত কমিটি গঠিত হতে পারে না। এবং ঘটনাচক্রে এটা আবার একদিন আগে মাঠে চলেও আসে এই তথ্যটা যে এটা হবে না। আমরা বুঝতেই পারি এগুলো কিভাবে হয়। যাই হোক, যদি আমরা তখন দেখি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা স্টেটাস থেকে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কাছে এটা রেফারেন্স পাঠিয়েছিল এবং তিনি বলেছেন, হাইকোর্ট যা বলেছে, হাইকোর্টে কমিটির কথা বলেছে সেটাই করা উচিত, মানে এই তদন্ত কমিটি তৈরি করা দরকার, এভাবেই বলেছিল, কিন্তু করেনি। তারপর যথারীতি যেটা হলো, শোরগোল হলো, কথাবার্তা হলো। যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তদন্তাধীন আছে বলে এটা করা যাবে না, তারা ঘোষণা দিলেন করবেন এবং শেষ পর্যন্ত করা হলো। বিডিআর এর একজন খুব পরিচিত এবং বেশ স্বনামধন্য ডিজি জনাব ফজলুর রহমানের নেতৃত্বে এই কমিটি তৈরি করা হয়েছে। এবং আমরা বারবার যে কথাটা বলছি, এটা শুধুমাত্র কিছু সেনা সদস্য হত্যা করা না,
এর সাথে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্বকে ধ্বংস করার একটা সুদূরপ্রসারী পরিকল্পনা এবং প্রভাবের আছে। সুতরাং এটা নিয়ে সিরিয়াসলি কথা হতে হবে, আমরা বলেছি এবং রাইটলি বলেছি। শেষ পর্যন্ত এটা হলো এবং এরপর থেকে যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার হবে, সেই কমিটির দরকার ছিল, জরুরি ব্যাপার ছিল তারা যেন এর সাথে রিলেটেড যারা যারা আছেন তারা কি করবেন করবেন না সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু এর মধ্যেই দেখা গেল তিনি সেই বিডিআর ম্যাসাকারের ইমিডিয়েটলি পরে 48 ঘন্টার মধ্যে সেটার মহাপরিচালক হলেন, যার অধীনে এটার পোশাক পরিবর্তিত হলো, নাম পরিবর্তিত হলো, সেই জেনারেল মহাপরিচালক মইনুল ইসলাম দেশ ত্যাগ করছেন। এয়ারপোর্টে তাকে দেখা গেছে এবং আমি এর আগে উনি গ্রেফতার হওয়ার বা আটক হওয়ার 2-3 ঘন্টা আগে থেকে দেখছি যে প্রচণ্ড সরগোল, তার ছবি দিয়ে যে উনি ওখানে গেছেন, এটাকে তাড়াতাড়ি সরকারকে কেউ জানান, সরকার কি খেয়াল করছেন, তাকে আটক করুন, তার কাছে অ্যাটলিস্ট তদন্তের জন্য প্রচুর তথ্য আছে। এবং আমরা যদি মনে করি এর সাথে গভীর কোনো ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মহাপরিচালক থাকার কারণ আছে, যৌক্তিক কারণ আছে। কারণ পরবর্তীতে তিনি আসবেন, তিনি তদন্ত সহ সব কিছুকে ভিন্ন খাতে প্রবাহিত করার দায়িত্ব প্রাপ্ত হবেন, সাধারণ যুক্তি এটা বলে। আমি জনাব মইনুলকে শতভাগ বলছি না উনি এটা করেছেন, কিন্তু সাধারণ কাণ্ডজ্ঞান এই ধরনের ইঙ্গিত দেয়, তাতে অন্তত তাকে আমাদের তদন্তের সময় কাজে লাগবে। তাকে তো প্রচুর কথাবার্তা জিজ্ঞাসাবাদ করতে হবে। তো তাহলে ওনার ব্যাপারে আগেই এই তথ্য কেন জানিয়ে দেওয়া হয়নি, কেন জনগণকে শোরগোল করতে হলো এবং সেই শোরগোলের মুখে শেষ পর্যন্ত তাকে আটকাতে হলো? খুব সারপ্রাইজিং। অথচ হওয়ার কথা ছিল এসব তথ্য থাকবে এবং উনি স্পন্টেনিয়াসলি ওখানে আটকে যাবেন গেলেই, বা তারও আগে তাকে সেটা জানিয়ে দেওয়া উচিত ছিল যে এই কমিটি কাজ করার সময় পর্যন্ত অন্তত আপনি থাকবেন, এবং তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও এটাতে যুক্ত করে তাকে গ্রেফতার করাও হতে পারে কখনো। এজন্য বলছি আসলে শুরু থেকেই এই সরকার আসলে বিডিআর ম্যাসাকারের তদন্ত করতে চাইছেন। এটা খুব স্পষ্ট, এটা খুব স্পষ্ট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা এটার জবাবদিহি আগেও চেয়েছিলাম, এখনো চাইছি। কারণ এই কাজগুলো, এই দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করছে আপনি বা এটা তো স্পষ্ট করা দরকার জাতির সামনে। কেন এই বিভৎস ঘটনাটা, মানে এটা মানে শুধুমাত্র 60 মিলিটারি অফিসার খুন হওয়া বিভৎস ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার। এর চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কত অরক্ষিত, আমাদের গোয়েন্দা বাহিনী কত অক্ষম। অ্যাপারেন্টলি মনে হবে যে আমাদের দেশে এসে এরকম ঘটনা ঘটিয়ে দেওয়া যায়, পালিয়ে যাওয়া যায় এবং সেটাকে ধামাচাপা দেওয়া যায়। এটা আমাদের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সো এই জিনিসটা নিয়েও ছেলে খেলা দেখছি, এটা অবিশ্বাস্য। আমার মনে হয় প্রতি ধাপে আমাদেরকে চরম শোরগোল চালিয়ে যেতে হবে এটার একটা সুষ্ঠু তদন্তের এবং বিচারের জন্য। আমরা যখন প্রতিবেশীর ঘরে আগুন লাগে তখন খুশি হওয়ার কিছু নেই, কারণ এই আগুন আপনার ঘরেও লাগবে এবং আপনাকেও পুড়িয়ে দেবে। এটা শুধু সময়ের অপেক্ষা। বাংলাদেশের সঙ্গে যখন মায়ানমারের সংঘর্ষ চলছিল এবং রোহিঙ্গা ক্রাইসিস তৈরি হয়েছিল, ভারতের মানুষ এবং ভারতের সরকার অনেকটাই খুশি হয়েছিল যে বাংলাদেশ চাপে পড়েছে। তবে এই চাপ যে তাদের উপরে আরো বড়ভাবে পড়বে সেটা কিন্তু তারা ভাবেনি। তো বিষয়টিকে কেন্দ্র করে সব সময় কিন্তু আমরা বলেছি যে প্রভাব অবশ্যই ভারতে পড়বে। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে ছবিটি দেখছেন এটি মাত্র কিছুদিন পূর্বেই থাইল্যান্ড থেকে তোলা। বাংলাদেশ, ভারত, চীন, লাওস, থাইল্যান্ড এবং মায়ানমার এই 6 দেশের পররাষ্ট্র কর্মকর্তারা বৈঠকে বসেছিলেন যে মায়ানমারের অভ্যন্তরে যা চলছে তা কি করে কন্ট্রোল করা যায় এবং সিরিয়ার মতো উত্তপ্ত পরিস্থিতি এই জায়গায় যাতে না হয় সেটা নিশ্চিত করা যায়। সেই বৈঠকে চীনের পক্ষ থেকে বাংলাদেশকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল যে যদি আপনারা পরিস্থিতি মোকাবেলা করতে চান তাহলে আরাকান আর্মির সঙ্গে আলোচনা করুন। যেহেতু আপনাদের সীমান্ত এলাকার 270 কিলোমিটার তাদের কন্ট্রোলে অপর প্রান্তে, সুতরাং তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা সমাধান করুন। তো বাংলাদেশ এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। বাংলাদেশের কথা হলো যে নন স্টেট অ্যাক্ট, মানে একটি রাষ্ট্রের বাইরে গিয়ে কখনোই কিন্তু আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ আলোচনা করবে না। চীনের এই প্রস্তাব বাংলাদেশ ফিরিয়ে দিয়েছে। এখন কিন্তু এর সরাসরি প্রভাব দেখা যাচ্ছে। দেখুন, রিসেন্টলি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং ভারতের সংবাদ মাধ্যম নিশ্চিত করছে যে চীনের নির্দেশে এই আরাকান আর্মি বিপুল পরিমাণের অস্ত্র ভারতের যে মণিপুর রাজ্য রয়েছে সেখানে সাপ্লাই দিচ্ছে। বিপুল পরিমাণের অস্ত্র, যাতে সেই জায়গার পরিস্থিতি আরো খারাপ হয়। বিভিন্ন ধরনের তৈজসপত্র, বিভিন্ন ধরনের জিনিসপত্র ঠিক যেইভাবে খোলা বাজারে বিক্রি হয়, বর্তমানে এই ভারতের ভেতর যে ত্রিপুরা রাজ্য রয়েছে সেটা মায়ানমারের অস্ত্র সাপ্লাইয়ের কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে এবং ভারতীয় গণমাধ্যম এটা স্বীকার করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এই জায়গায় সংবাদ শিরোনাম করেছে যে মণিপুরে যে কনফ্লিক্ট রয়েছে সেটা আরো শক্তিশালী হচ্ছে মায়ানমার থেকে যে সকল অস্ত্র প্রেরণ করা হচ্ছে সেই সকল অস্ত্র দিয়ে। মেড ইন বার্মা লেখা যে সকল অস্ত্র মায়ানমারের মণিপুরে ঢুকছে, এই সকল অস্ত্রের মধ্যে অন্যতম রয়েছে
MA4 অ্যাসল্ট রাইফেল এবং AK-47, যেগুলো লাইসেন্স ভেরিয়েন্ট নিয়ে মায়ানমারের আর্মি তাদের দেশে তৈরি করে এবং মায়ানমারের আর্মি ব্যাপক ভিত্তিতে ব্যবহার করে। যেহেতু আরাকান স্টেটের ভেতর মায়ানমারের কয়েকটি ব্যাটালিয়নের বড় ধরনের পরাজয় হয়েছে এবং মায়ানমার আর্মির বিপুল পরিমাণের অস্ত্র আরাকান আর্মির হাতে চলে গেছে, সেই সকল অস্ত্রই কিন্তু চীনের নির্দেশে এখন এই ভারতের ভেতর প্রবেশ করানো হচ্ছে, যাতে করে ভারত কোনো ধরনের অভিযোগ না করতে পারে যে চীন এগুলো করছে। দেখুন, যদি চীনের অস্ত্রে মেড ইন চীনা লেখা থাকে এবং সেগুলো প্রবেশ করানো হয়, সেটা দ্বিপাক্ষিক ইস্যুকে কেন্দ্র করে একটা অভিযোগের কেন্দ্রবিন্দু হতে পারে। তবে যেহেতু একটা সুযোগ হয়েছে এবং পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে যে মায়ানমার মিলিটারির এই অস্ত্রগুলো যেগুলো তারা ধরা খেয়ে রেখে গেছে সেগুলো প্রেরণ করা হচ্ছে, তখন কিন্তু আর কোনো যুক্তি থাকবে না এবং চীনকে প্রশ্নও করা যাবে না যে আপনারা এমনটা করছেন। আর এই ক্ষেত্রেই কিন্তু কৌশলে আরাকান আর্মির মাধ্যমে সেই বিপুল পরিমাণের ব্যাটালিয়নের যে অস্ত্র রয়েছে সকলগুলো মণিপুরে প্রবেশ করানো হচ্ছে। শুধুমাত্র অ্যাসল্ট রাইফেল নয়, আর্মিদের বিভিন্ন ধরনের সরঞ্জাম, মাথার যে হেলমেট রয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট রয়েছে, বিভিন্ন ধরনের ছোট ছোট মিসাইল রয়েছে, কাঁধে বহনযোগ্য যে সকল এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে, সেগুলো কিন্তু ভারতের মণিপুর রাজ্যে প্রবেশ করানো হচ্ছে। যেমন একটা উল্লেখযোগ্য সংখ্যক কাঁধে বহনযোগ্য যে আরপিজি রয়েছে সেটাও প্রবেশ করানো হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে। এখন দেখুন, এই যে বিশাল পরিমাণের অস্ত্রের সাপ্লাই এই জায়গায় প্রবহমান হয়েছে, সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে নিরাপত্তা রয়েছে তার জন্য একটা বড় ঝুঁকিপূর্ণ বিষয়। দেখুন, ভারত চিন্তা করে বাংলাদেশের ইস্যুটা, যে বাংলাদেশ দিয়ে পাকিস্তান থেকে অস্ত্র প্রবেশ করে কিনা। দেখুন, এই আশঙ্কা থেকেও বড় আশঙ্কা যে চীন কিন্তু এখন আরাকান আর্মির মাধ্যমে বিপুল পরিমাণের অস্ত্র প্রবেশ করিয়ে দিয়েছে। স্ক্রিন নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন, মণিপুরের একজন যুবক একটি অ্যাসল্ট রাইফেল নয়, দুই হাতে দুইটি যে MA4 অ্যাসল্ট রাইফেল রয়েছে সেটা দাঁড়িয়ে নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। এই ধরনের ঘটনার ছবি কিন্তু প্রচুর রয়েছে। এই মণিপুর থেকে এই অস্ত্রের সাপ্লাই পুরো ভারতের বিভিন্ন গ্যাংস্টারদের হাতেও চলে যাচ্ছে। ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে, স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এইভাবে আটক করে প্রমাণ পেয়েছে যে মেড ইন বার্মা লেখা যে অস্ত্র রয়েছে সেটা ভারতের মূল ভূখণ্ডেও কিন্তু অন্য রাস্তা দিয়ে পৌঁছে গেছে। মানে এখানে অস্ত্রের প্রবাহটা কিন্তু একটা তৈরি হয়েছে, আর এই জিনিসটা বাংলাদেশের জন্য একটা চিন্তার বিষয়। দেখুন, রিসেন্টলি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা নিশ্চিত করেছে যে 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে, যদিও কিন্তু আমরা এই জায়গায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে রোহিঙ্গাদের প্রবেশ করতে দেব না। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেই নিয়েছেন যে সীমান্ত এলাকায় দুর্নীতির কারণে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা যাচ্ছে না, যেটাকে মিলিটারি ভাষায় বলে যে চেইন অফ কমান্ড ভেঙে যাওয়া। আমরা কমান্ড দিচ্ছি যে সীমান্ত এলাকায় কাউকে প্রবেশ করতে দেবেন না, তবে সীমান্ত বাহিনী কিছু কিছু সদস্য দুর্নীতির কারণে প্রবেশ করতে দিচ্ছেন। কিছু কিছু সদস্যর কথা বললে এই জায়গায় কম হয়ে যাবে, যেহেতু 60,000 রোহিঙ্গা প্রবেশ করেছে, সুতরাং এই সংখ্যাটাও কিন্তু কম নয়। এখন দেখুন, এই আরাকান স্টেটের ভেতর বর্তমানে বিপুল পরিমাণের অস্ত্রের মজুদ তৈরি হয়ে গেছে। আরাকান আর্মি বর্তমানে যুদ্ধ করছে না, তাদের বিপুল পরিমাণের এখন অর্থ দরকার। আর এই অস্ত্রটা কিন্তু চীনের নির্দেশ না থাকলেও তারা বাংলাদেশের অভ্যন্তরে বিক্রি করতে পারে, রোহিঙ্গা ক্যাম্পেও বিক্রি করতে পারে, তারা ব্যবহারের জন্য ক্রয় করতে পারে। এবং আমাদের বর্তমান বাংলাদেশের ভেতর রাজনৈতিক যে অস্থিরতা চলছে, সেখানেও কিন্তু এই অস্ত্রগুলো সন্ত্রাসীরা ব্যবহারের জন্য আনতে পারে। যেহেতু একটা অত্যন্ত ফ্রি রোড সেই জায়গায় তৈরি হয়েছে, মানুষই প্রবেশ করছে, সেই জায়গায় অস্ত্র প্রবেশ করা অনেকটা সহজ ব্যাপার। আরাকান আর্মির সঙ্গে আমাদের আলোচনার কিন্তু বিকল্প নেই। আমাদের আলোচনা করতে হবে নিজেদের নিরাপত্তার জন্য, এবং সেই জায়গায় মাদক দ্রব্য এবং অস্ত্রের সাপ্লাই যাতে তারা বন্ধ করে সেই ইস্যুটা নিশ্চিত করতে হবে। আর এজন্য তাদের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হতে পারে। বিশেষ করে যেই সকল পণ্য বার্মা থেকে আমরা আমদানি করি, হতে পারে আলু, হতে পারে পেঁয়াজ, হতে পারে, এগুলো আমদানির সুযোগ রয়েছে, এগুলো আমরা কিন্তু আরাকান স্টেট থেকে আমদানি করতে পারি। আর এর সঙ্গে কিন্তু আরাকান আর্মির সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হবে, এবং তারা বাংলাদেশকে একটা বাজার হিসাবে চিন্তা করে বাংলাদেশের বিরুদ্ধে সামরিক সেই ধরনের অস্থিরতার যে প্রকল্প বা কোনো পদক্ষেপ তারা নেবে না, কারণ চিন্তা করবে যে সেখান থেকে আমাদের অর্থ আর্ন হচ্ছে। এবং অনেকটা সুযোগ রয়েছে যে মায়ানমারের আরাকান আর্মির সঙ্গে আমাদের যে স্থানীয় মুদ্রা রয়েছে, টাকা, তার মাধ্যমে আমরা ব্যবসা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের কোনো ডলারও খরচ করতে হবে না এবং ডলারের সংকটও তৈরি হবে না। সুতরাং এই জায়গায় সুযোগ রয়েছে যে ব্যবসার উদ্দেশ্যে এই জায়গায় আরাকান আর্মির সঙ্গে আমরা কথা বলতে পারি, যে যেই ব্যবসাগুলো মায়ানমারের সঙ্গে রয়েছে এই সীমান্ত এলাকায়, সেগুলো যাতে বন্ধ না হয়, আরাকান আর্মি যাতে এটা নিশ্চিত করে। আমি কোনো টিভি চ্যানেলের বিজ্ঞাপন দিতে চাচ্ছি না, এই জন্য নামটা বললাম না, তবে এটা সুনিশ্চিত যে বাংলাদেশের প্রথম সারির একটি টিভি চ্যানেল আরাকান আর্মির যিনি প্রধান রয়েছেন তার 2 বছর আগেই সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, তিনি জবাব দিয়েছেন। সুতরাং আরাকান আর্মির প্রধানের সঙ্গে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যোগাযোগ করা, সেটা সরকারের বাইরে থেকেও খুব একটা কঠিন কাজ নয়, সহজ কাজ। এটা হতে পারে আমাদের ব্যবসায়িক প্রতিনিধিদের মাধ্যমেও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা যেতে পারে, এবং বাংলাদেশের স্বার্থে কিন্তু এটা করতে হবে। কারণ আমি কখনোই চাই না যে হঠাৎ করে আজকে ভারত সম্পর্কে যে ভিডিও নিয়ে আসলাম
যে বিপুল পরিমাণের অস্ত্র মণিপুরে প্রবেশ করছে, আর একই ধরনের খবর বাংলাদেশের ইস্যুকে কেন্দ্র করে আমাকে করতে হবে, এই জিনিসটা আমি ভাবতেই পারি না। যে আমি একদিন এসে বলবো যে বাংলাদেশে মায়ানমার থেকে বিপুল পরিমাণের অস্ত্র ঢুকছে, আরাকান আর্মি প্রেরণ করছে। এই ধরনের দৃশ্য এবং এই ধরনের খবরই কিন্তু আমরা কখনো চাই না আসুক। সুতরাং এখন হাতে হাত রেখে বসে থাক। তো দর্শক, কেমন লাগলো আজকের খবরটি? ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নতুন একটা সংবাদে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।